অনেক বছর আগে একটি গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছিল দুই ছেলে। সারা জীবন ধরে তার স্বামী অনেক টাকা জমিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে বুড়ি অসুস্থ হয়ে পড়ল। তাই সে ঠিক করল যে তার দুই ছেলের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই সম্পত্তির ভার তুলে দেবে। এই বিষয় পরীক্ষা করার জন্য একদিন বুড়ি তার দুই ছেলেকে ডেকে আনলো। দেখো বাবা, তোমাদের দুজনকে একটি একটি করে 2টি টাকা দিচ্ছি। এই 1 টাকা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে এটা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। আমি ওই 1 টাকা দিয়ে এমন জিনিস আনবো, দেখবে পুরো ঘর ভরে যাবে, তারপর পুরো সম্পত্তি আমার হবে। তারপর বুড়ি দুই ছেলের হাতেই একটা একটা করে টাকা দিল। টাকা নিয়েই দুই ভাই বাজারের উদ্দেশ্যে রওনা হলো। মা তো বললেন ঘর ভর্তি করতে হবে, কিন্তু এই 1 টাকা দিয়ে কি এমন হবে যাতে পুরো ঘর ভরে যাবে? আইডিয়া, আমি এই 1 টাকার খড় কিনে নিয়ে যাই, পুরো ঘরে খড় বিছিয়ে সমস্ত ঘর ভর্তি করে দেব। বাহ, আমার কি বুদ্ধি! যাই, তাড়াতাড়ি যাই। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 টাকার খড় কিনে আনলো আর বাড়িতে গিয়ে সেগুলো বিছাতে লাগলো। কিন্তু ওই 1 টাকার খড়ে সমস্ত ঘরকে কিছুতেই ভরা গেল না। ধুর, এই 1 টাকা দিয়ে ঘর ভরা যায় নাকি? এটা কোনো দিনই সম্ভব না। কিন্তু মাঝে বলল পুরো ঘর ভরতে হবে, তাহলে কি ভাই সব সম্পত্তি পেয়ে যাবে? না না, ভাই কি এমন আনবে যাতে পুরো ঘর ভরে যাবে? ভাইয়ের অত বুদ্ধি নেই। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো। 1 টাকা দিয়ে সে একটা মোমবাতি কিনে নিয়ে এলো। অন্ধকার ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতেই পুরো ঘর আলোয় ভরে গেল। তোমার বুদ্ধি দেখে আমি খুবই সন্তুষ্ট হলাম। নাও বাবা, আমি তোমাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিলাম। ভাই তো ভালো বুদ্ধি খাটিয়েছে। ইস, এটা আমার মাথায় এলো না কেন? সোহাগের বউ তাকে এক বাটি মুড়ি এনে দিয়েছে। সোহাগ এক মুঠো মুড়ি মুখে দিয়ে চিৎকার করতে লাগলো। হায় হায় রে, আমার কপালের মতো এই মুড়িও পানিতে ভিজে নেতিয়ে গেছে গো। ছি, এই ভেজা নেতানো মুড়ি কোনো মানুষ খেতে পারে? আহ, কি হয়েছে শুনি? এত জোরে জোরে চিৎকার করছো কেন? জানোই তো জোরে চিৎকার চেঁচামেচি করলে আমার বুকে বড্ড ব্যথা হয়। চিৎকার কি আর সাধে করি গো? তোমাকে বললাম এক বাটি মুড়ি দাও, ঘরে বসে চিবই। বৃষ্টির দিনে আর কি কাজ, কিন্তু তুমি কি না আমাকে ভেজা মুড়ি দিলে। না গো, আমি তোমাকে ভেজা মুড়ি দেইনি। আসলে আমাদের ঘরের চালটা আমাদের কপালের মতোই ফুটো, তাই তো পানি পড়ে মুড়ি ভিজে গেছে। তুমি বসো, আমি আরেক বাটি মুড়ি এনে দিচ্ছি। থাক থাক, আর মুড়ি লাগবে না, বৃষ্টি কমলে বের হব। তাড়াতাড়ি রান্না শেষ করো। কি করে রাঁধবো বলো তো? রান্নার সব কাঠ যে ভিজে গেছে, আমি তো কোনো রান্নাও করতে পারিনি। হয় শুকনো কাঠ এনে দাও, আর না হলে না খেয়ে থাকো। চারদিকে শুধু নেই নেই আর নেই, জীবনের প্রতি ঘেন্না ধরে গেল। শোনো, যেই দিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাও, তবে মনে রেখো ফেরার সময় বাজার করে নিয়ে এসো। চাল ডাল প্রায় শেষ, আর রোদ উঠলে শুকনো কাঠও আনবে, এই বলে দিলাম। সোহাগ টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে চলে গেল। গ্রামের চায়ের দোকানটায় আজ কোনো ভিড় নেই। চায়ের দোকানদার
আর করিম মিয়া বসে আছে। কি সোহাগ ভাই, মেজাজ ঠিক নেই মনে হচ্ছে। কড়া করে এক কাপ চা দেব নাকি? বৃষ্টির দিনে গরম গরম চা খাও, মেজাজ একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। কি হয়েছে সোহাগ ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা কি আর একটা রে ভাই, যেদিকে তাকিয়ে দেখি সেদিকেই শুধু নেই নেই আর নেই। ঘরের চাল ফুটো, ঘরের আনাজ নেই, কাঠ নেই, ওদিকে বৃষ্টির জন্য মাছ ধরাও বন্ধ। এবার বোঝো আমার অবস্থা। আরে ভাই, সে তো আমাদের জেলেদের রোজকার ব্যাপার, এসব আর নতুন কি? বাপ দাদার পেশা ছাড়তেও পারি না, আবার ধরে রেখেও সেরকম ব্যাপার। বাপের সংসারেও অভাব ছিল, আমাদের সংসারেও অভাব আছে। এ তো চলছে যুগের পর যুগ ধরে। নাও গো সোহাগ ভাই তোমার চা। শুধু এই কারণে, বুঝলে, এই কারণে আমি বাপ দাদার পেশা ওই মাছ ধরা ছেড়ে দোকান খুলে বসেছি। তবে তাতে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু নয়। আর আমার মা কি বলে জানো? মা বলে বাপ দাদার পেশা ছাড়লে পূর্বপুরুষেরা আড়ষ্ট হবে, তাদের কোপে পড়লে ভোলা ওঠা হয়ে মরতে হবে। না না, দিনের পর দিন এমনি করে চলতে পারে না, কিছু একটা উপায় বের করতেই হবে। এই নাও ভাইয়া তোমার চায়ের পয়সা, আমি চলি গো। এই বৃষ্টির মধ্যে এমন জমজমাট আড্ডা রেখে কোথায় চললে? আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। মাথা তো তোমার বেজায় গরম মনে হচ্ছে, তা হেস্ত নেস্তটা করবে কার সাথে? কার আবার, আমার ভাগ্যের সাথে। আমি চলি গো। আমার মনে হয় নেই নেই করে লোকটার মাথাটাই বিগড়ে গেছে। আহ, কত ভালো লোক গো। রাগের মাথায় মানুষটাকে যে কেন দুটো কথা শোনাতে গেলাম। বেলা কত হয়ে গেল, এখনো তো ফিরলো না সে। কোনো বিপদ আপদ হলো না তো? না না, বৃষ্টি থামলে ঠিক ফিরে আসবে, আমি বরং অপেক্ষা করি। ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ। এমন ভিজলে তো তোমার জ্বর হবে, শরীর খারাপ করবে, বিছানায় পড়লে তুমি খাবে কি? একে কে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি হলাম তোমার ভাগ্য, এই যে দেখো আমাকে। তুমি এত কালো কেন? আমি হলাম তোমার মন্দ ভাগ্য, তাই তো এত কালো। আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না। কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো? আমি না থাকলেই সুখ আসবে, কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। সবাই সুখকে চায়, আমাকে তো কেউ চায় না। আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যাই না, এজন্যও আমি তোমাকে ছাড়বো না। তাহলে আমার অভাব অনটন আর কাটবে না? তুমি বলো না, আমি কি করতে পারি? আচ্ছা, আমার কপাল না হয় মন্দ, আমার বউয়ের কপাল তো মন্দ নয়, তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে? এক যাত্রার পৃথক ফল হয় কখনো? তবে কি জানো, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভই হবে, লোকসান হবে না। কি 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 কথা? তুমি চুরি করো, ডাকাতি করো, আবার রাতের বাজারে পাড়ি জমাও, দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। চুরি? ওরে বাপরে, ওসব আমি করতে পারবো না। আর ডাকাতি, ওই লোক বল আমার নেই। রাতের বাজারে বাজি লড়বো, তার পয়সা কোথায় পাবো আমি? আর বাজিতে যে জিতবই তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? তোমাকে আমি সাহায্য করব, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দুটো সোনার বল দেব। বলছো কি গো, সোনার বল? তার যে বেজায় দাম, কিন্তু তুমি তা পাবে কোথায়? আমি সব জানি। এই বল যে লুকিয়ে রেখেছে সে 2 যুগ আগেই মারা গেছে, আর যারা এই বলের সন্ধানে এসেছিল তারা হারানো কুয়োতে হারিয়ে গেছে। হারানো কুয়ো? সে আবার কি? তুমি তো কিছুই জানো না। হারানো কুয়োতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। চলো, আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি। ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো।
সোহাগ সোনার বল দুটো তুলে নিল। ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল। হায় হায়, কি সর্বনাশ হলো! একটি সোনার বল কুয়োতে পড়ে গেল। বলি, ও মন্দ ভাগ্য, যাও না, আমার বলটিকে তুলে এনে দাও। যাচ্ছি, তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না। দুর্ভাগ্য, এবার মনে হয় পিছু ছাড়লো। আমাকে টেনে তুলো, তুমি শুনতে পাচ্ছ? আমি কেন তোমাকে টেনে তুলবো? তুমিই তো বলেছো এটা হারানো কুয়ো, এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না। তার মানে তুমি আমার সঙ্গ ছেড়ে দিলে? হায় হায়, আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো, আমার জালে যে আমি জড়িয়ে গেলাম। সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এলো। ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল। ওগো, ওগো, তুমি এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বাড়ছি। সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। সে ঠিক আছে, তবে বউ, এই সোনার বলটা যত্ন করে রাখো, এটা আমাদের গুপ্তধন। ও মা গো, এটা তুমি কোথায় পেলে গো? আমার মন্দ ভাগ্য দিয়েছে গো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আর না, তোমাকে আমি রাজরানী করে রাখতে চাই। সে হবে, আগে খেয়ে নাও তো, এসো বসো।